মহারাষ্ট্রের পশ্চিমের একটি প্রাচীনতম ছোট্ট গ্রাম গড়বেতা, চারিদিকে মনোরম পরিবেশ আর মাঠ ভর্তি সবুজ ধানক্ষেত গ্রামটিকে যেন সতেজ করে রেখেছে। এছাড়াও গ্রামবাসীদের বন্ধুত্বপূর্ণ চরিত্র সকলকে এক সুতোয় যেন বেঁধে রেখেছে। বৈশাখ মাস পড়লেই গ্রামটি উৎসবের আমেজে মেতে ওঠে। গ্রামের পূবে বিশাল জমিদার বাড়ি। গ্রামের জমিদার ভবতোষ চৌধুরী অত্যন্ত চরিত্রবান একজন সুপুরুষ। প্রতি বছর পয়লা বৈশাখে তিনি খুব ঘটা করে গণেশ পুজো করেন। সমস্ত গ্রামবাসী সেই অনুষ্ঠানে সামিল হয়। তাই সমস্ত গ্রামবাসী এই বৈশাখ মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। তাই প্রতি বছরের মতো এবছরও পুজোর আয়োজন করার জন্য চৌধুরী মশাই গ্রামের কয়েকজন বিশ্বস্ত লোককে তার বাড়িতে ডাকেন। বৈশাখ মাস তো পড়েই যাবে, আর মাত্র দুদিন বাকি। প্রতি বছরের মতো এবছরও তো গণেশ পুজো করতে হবে, কিন্তু তোমাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভবই না। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। সবাই হাতে হাতে কাজ করলে কোনো কষ্ট মনে হবে না। ঠিক আছে, তাহলে আর দেরি করে কি হবে, কাল থেকেই কেনাকাটাগুলো করে রাখি। সবাইকে সব রকম দায়িত্ব ভাগ করে দেওয়া হবে, তারা সেই মতো কাজটা এগিয়ে রাখতে পারবে। এই পর্যন্ত কথোপকথন হয়ে সবাই বেরিয়ে পড়ল পুজোর জোগাড়যন্ত্র করতে। তারপর জমিদার গিন্নি গ্রামের মহিলাদের খবর দিল পুজোর ভোগের আয়োজনের দায়িত্ব নেওয়ার জন্য। শোনো তোমরা, পুজোর তো আর হাতে গোনা 2 দিন আছে। আজকের মধ্যে সব কাজ এগিয়ে রাখতে হবে। তোমরা তো জানো প্রতি বছর আমি ঠাকুরের গলার একটা সোনার হার দান করে থাকি। তাই তোমরা আমার সাথে একটু যেও শেখরার দোকানে, হারটা আনতে যাব। হ্যাঁ গিন্নি মা, ঠাকুরের অলংকার আনতে যাব। এটা তো খুব ভাগ্যের ব্যাপার। আপনি যখন বলবেন তখনই যাব আপনার সাথে। ঠিক আছে, তাহলে আজ তৈরি হয়ে নিস মালতী, তোকেই সাথে নিয়ে যাব। আবার বাড়ি ফিরে তো ভোগের লাড্ডু বানাতে হবে, তাই তাড়াতাড়ি বেরোনোর উচিত। তারপর বিকেল থেকেই যে যার মতো কাজে লেগে পড়ল সব আয়োজন ঠিকঠাক করার জন্য। জমিদার মশাই গেলেন ঠাকুর বায়না দিতে, অন্যদিকে একজন গেল মুদিখানার দোকানে ফর্দ মিলিয়ে সব জিনিস আনার জন্য। আবার কেউ কেউ গেল সবজি আনাজপত্র আনতে। সবশেষে চৌধুরী গিন্নি মালতীকে সাথে নিয়ে গেলেন গয়নার দোকানে ঠাকুরের গলার সোনার হার আনতে। এইভাবে সমস্ত জোগাড়পাতি হয়ে গেলে পুজোর দিন চলে এলো। মণ্ডপে গণেশ মূর্তি এনে স্থাপন করা হলো। মণ্ডপে দাঁড়িয়ে জমিদার গিন্নি পুরোহিত মশাইকে বললেন, পুরোহিত মশাই, পুজোটা যেন সব নিয়ম মেনে সুসম্পন্ন হয়, বছরের প্রথম দিন থেকেই ভালোভাবে বছরটা শুরু করতে চাইছি। দেখবেন কোনো রকম ত্রুটি যেন না থাকে। হ্যাঁ গিন্নিমা, প্রতি বছরই তো পুজো করছি। আপনি আর জমিদার মশাই তো কোনো রকম ত্রুটি রাখেন না, বরং সবকিছুই বেশি বেশি আয়োজন থাকে। আপনাদের মতো মানুষ পেয়ে গ্রামবাসীরা ধন্য। ওভাবে বলবেন না পুরোহিত মশাই, ভগবান ক্ষমতা দিয়েছে যখন, তখন তো মানুষের জন্য একটু করতেই হবে। আচ্ছা, আমি একটু পরেই ঠাকুরের মিষ্টান্ন ভোগটা নিয়ে আসছি। ঠাকুরমশাই দেখবেন যেন গ্রামবাসীরা সবাই ঠিকমতো পুজো দিতে পারে, কারোর যেন কোনো অসুবিধা না হয়। এরপর জমিদার মশাই, তার গিন্নি আর পুরোহিত মশাই নিজেদের মধ্যে পুজো নিয়ে কথা বলতে থাকে। কিন্তু জমিদার গিন্নির এত সুনাম, এত ঐশ্বর্য মালতীর একদম সহ্য হতো না। সে সব সময় সুযোগ খুঁজত কিভাবে জমিদার গিন্নির বদনাম করা যায়। তারপর একটু সন্ধে হলে জমিদার গিন্নি যায় ভাড়ার ঘরে। মালতী, ললিতা, তোরা শোন, প্রসাদের কিছুটা মিষ্টি বানানো আছে, যেটা দিয়ে পুজো মিটে যাবে। কিন্তু আরও কিছুটা লাড্ডু বানাতে হবে। চল, একটু হাতে হাতে তোরাও করে দিবি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ গিন্নিমা, চলুন, আমরাও সবকিছু করে দিচ্ছি। ললিতার কথা শুনে মালতীও বলে ওঠে, এত খুব ভালো কথা গিন্নিমা। হ্যাঁ হ্যাঁ, চলুন তাড়াতাড়ি। তারপর 3 জন মিলে রান্নাঘরে যায় ভোগের মিষ্টি বানাতে। কিছুক্ষণ পর জমিদার গিন্নি বলেন, শোনো, মিষ্টি সবটা বানানো হয়ে গেছে, তোরা শুধু লাড্ডুগুলো পাকিয়ে ফেলো, আমি একটু আসছি মণ্ডপ থেকে। এই বলে
জমিদার গিন্নি বেরিয়ে যেতেই মালতী ললিতাকে বলে, দেখ ললিতা, রান্নাঘরে একদম ঘি নেই। লাড্ডু পাকাতে একটু ঘি লাগবে, ভাড়ার ঘরে থেকে একটু নিয়ে আয় তো। মালতীর কথা শুনে ললিতা ঘি আনতে চলে যায়, আর সেই ফাঁকে মালতী সেই লাড্ডুতে বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয়। তারপর সেই বিষাক্ত লাড্ডু রেখে আসে পুজো মণ্ডপে। তারপর খুব খটা করে পয়লা বৈশাখের সকালে গণেশের পুজো হয়। পুজো শেষে জমিদার গিন্নি নিজের হাতে সবাইকে লাড্ডু প্রসাদ বিতরণ করেন। সন্ধ্যায় গ্রামের ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে সবাই নতুন নতুন জামা পরে গ্রামের পুজো মণ্ডপে আসে। সব গ্রাম সেদিন আলোয় ভরে ওঠে। সবাই বাজি ফাটায়, প্রদীপ জ্বালায়। উৎসবের আমেজে বছরের প্রথম দিনটা যেন আনন্দে ভরপুর হয়ে ওঠে। কিন্তু সব আনন্দ তো বেশিক্ষণ স্থায়ী হয় না। পরদিন সকাল থেকেই গ্রামের প্রায় বেশিরভাগ বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। মাঝবয়সী থেকে বৃদ্ধ সকলেই বমি করতে থাকে। সমস্ত গ্রামে যেন অশান্তির এক কালো ছায়া নেমে আসে। দুর্ভাগ্যবশত মালতীর ছেলেও সেই বিষাক্ত প্রসাদ সেদিন খেয়েছিল। সেজন্য সেও বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। দিন কয়েক ভোগার পর মালতীর বছর 7 ছোট্ট ছেলেটা বিষক্রিয়ায় মারা যায়। ভাগ্যের করুণ পরিহাস কাউকেই ছাড়ে না। গোটা গ্রামে ঘটনাটা ছড়িয়ে পড়ে। বিষক্রিয়ায় এতগুলো মানুষের প্রাণ চলে গেল। কি করে এই বিষ এলো বলো তো পণ্ডিত? কি এমন খেয়েছে এরা যে প্রাণটাই চলে গেল? কথাটা শুনে হঠাৎ পণ্ডিতের মনে পড়ল, দিন 7 আগে মালতী এসেছিল তার দোকানে কোনো এক পোকা মারা বিষ কিনতে। আমি যেটা সন্দেহ করছি সেটা যদি ঠিক হয় তাহলে তো সর্বনাশ হয়েছে। তুমি তাড়াতাড়ি ওই বিষটা পরীক্ষা করতে পাঠাও ডাক্তারখানায়, তারপর সবটা বলছি। তারপর বিষ পরীক্ষার পর সবাই সবটা জেনে যায়। গ্রামের সবাই মিলে মালতীকে ধরে আনে। মালতী, গ্রামের সবাই সবটা জানতে পেরেছে। তুমি কেন এমন করলে? কোন হিংসার জন্য এতগুলো মানুষের প্রাণ নষ্ট করলে তুমি? দেখুন পণ্ডিত মশাই, আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমি পেয়েছি। বিষক্রিয়ায় আমার ছেলেটাও মারা গেছে। সেই লোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। ভগবান নিজেই তোমাকে শাস্তি দিয়েছে, কিন্তু তুমি যা করেছ তারপর তোমাকে আর এই গ্রামে থাকতে দেওয়া যাবে না। হত্যা করেছ তুমি এতগুলো প্রাণ। আমার তো সবই গেছে, এখন হাতটুকুও কেড়ে নেবেন না আপনারা? আমাকে একটু থাকতে দিন এখানে। অনেক আবেদন করা সত্ত্বেও গ্রামবাসীরা মালতীকে ওই গ্রামে আর থাকতে দিল না। অবশেষে মালতী ওই গ্রাম ছেড়ে অন্যত্র কোথাও চলে গেল।